পূর্ব মেদিনীপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জেল হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে আদালতে মামলা হয়েছিল, যে মামলায় একেবারে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে যে ডেবরা থানা এবং জেলের যাবতীয় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। যে রিপোর্ট জেলা আদালতে বা নিম্ন আদালতে পেশ হয়েছে সেই সমস্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টেও পেশ করতে হবে। ঠিক কি হলো আদালতে, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, তোমার কাছে শুরুতে ঠিক কি অভিযোগ ছিল, কিসের ভিত্তিতে মামলা হলো, আদালত কি বলল? দেখো, প্রথমত তোমাকে আদালতের নির্দেশ বলবো। আজকে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশে বলা হয়েছে যে নিহত সঞ্জয় বেরার যে ময়নাতদন্ত সেটা এসএসকেএম হাসপাতালেই হবে এবং বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা অভিজ্ঞ একটা দল গঠন করে ভিডিওগ্রাফি করে এবং সমস্ত রকম নিয়ম মেনে এই ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্ত হয়ে গেলে পরিবারের হাতে দেহ তুলে দিতে হবে। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে ঘটনার দিন ডেবরা থানার যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ এবং জেলের যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ, এই দুটো ফুটেজই কিন্তু সংরক্ষণ করতে হবে এবং শুনানির পরবর্তী দিন অর্থাৎ 26শে জুন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে এই রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এখন তুমি জানো যে মূলত যে অভিযোগ করা হয়েছিল নিহত সঞ্জয় বেরার পরিবারের তরফ থেকে, যে সঞ্জয় বেরা তাকে যখন গ্রেফতার করা হয় সেই সময় তার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তারপর যখন তাকে আদালতে যখন নিম্ন আদালতে পেশ করা হয় সেই সময় তার মাথায় ব্যান্ডেজ দেখা যায় এবং তারা আশঙ্কা করছিলেন যে গ্রেফতারির পর থেকে আদালতে পেশ করা পর্যন্ত এই সময়কালের মধ্যে কোনো একটা ঘটনা ঘটে থাকতে পারে যার কারণে সঞ্জয় বেরা আঘাত পেয়েছিলেন এবং সেই আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু পুলিশের তরফে যে বয়ান আজকে কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে সেখানে তারা স্পষ্টত বলছেন যে সঞ্জয় বেরাকে গ্রেফতার করার পরে অর্থাৎ 4 জুন তাকে গ্রেফতার করা হয়, পরের দিন 5 জুন তাকে আদালতে পেশ করা হয় এবং আদালতের তরফ থেকে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে তাকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল পশ্চিম মেদিনীপুরে, সেই সময় বিকেল 4:50 নাগাদ তিনি যখন জেলের প্রথম গেট পার করেন তারপরে তিনি পড়ে যান এবং পড়ে যাওয়ার কারণে তার মাথায় আঘাত লাগে এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী ক্ষেত্রে তিনি আরো অসুস্থ বোধ করায় তাকে পরবর্তী ক্ষেত্রে কলকাতাতেও পাঠানো হয়েছিল। ফলে পুলিশের বক্তব্য হলো যে তারা পরবর্তী ক্ষেত্রে খোঁজখবর নিয়ে দেখতে পেরেছেন যে সঞ্জয় বেরা যিনি মাদকাসক্ত ছিলেন, ফলত সেই ধরনের সমস্যাও তার ছিল এবং শ্বাসকষ্টের সমস্যাও তার ছিল, ফলত একাধিক সমস্যা সঞ্জয় বেরার ছিল এবং সেই কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে অনুমান করছেন। এবং আপাততভাবে তোমাকে বলবো যে সকালে সঞ্জয় বেরার পরিবারের তরফ থেকে বলা হয়েছিল তারা এই মামলায় সিবিআই তদন্ত চান এবং তারা চান কোনো কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত হোক। কিন্তু বিকেলবেলা যখন এই মামলার বিচার পর্ব শুরু হয়, শুনানি শুরু হয়, সেই সময় পরিবারের তরফ থেকে অবস্থান বদল করা হয়। তারা বলেন যে তারা এই মুহূর্তে কোনো রকম কেন্দ্রীয় সংস্থার দ্বারা তারা ইনভেস্টিগেশন চাইছেন না বা সংস্থাকে দিয়ে তদন্ত করানো চাইছেন না। তারা চান এই মুহূর্তে সুপার পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক তার পর্যবেক্ষণে তদন্ত হোক এবং কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত হোক, সেটাও তারা এই মুহূর্তে চান না। তারা চান আপাততভাবে এসএসকেএম হাসপাতালেই ভিডিওগ্রাফির মাধ্যমে এই ময়না তদন্ত হোক। ফলে সব মিলিয়ে পরিবারের তরফ থেকে আইনজীবীদের বক্তব্য এবং সরকারি আইনজীবীদের বক্তব্যের পরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সুব্রজিৎ। বেশ সৌভিক, আপাতত তোমায় ধন্যবাদ।